যদি কেউ কমন না পান লিটারেচার বা পোয়েট্রি অংশটা, কেউ ফুল মার্কস পাবেন না এখানে। কারণ আমাদের ছেলে মেয়েদের তো ওই স্ট্যান্ডার্ড লেভেলটা এখনো আসেনি। আচ্ছা, এর আগে আমার সাথে শেয়ার করেন কারা কারা মেটাফোর নিয়ে এর আগে আলোচনা করেছেন বা পড়েছেন বা শিখেছেন। এনিওয়ান কেউ আছেন আমাদের সাথে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আপনাদের? হ্যাঁ স্যার। আপনি শিখেছেন না? ওকে। মেটাফোর নিয়ে গল্প শুনেছেন কখনো? কারো মুখে কখনো শুনেছিলেন মেটাফোর কি? খায় নাকি রান্না করা যায়? কম্পেয়ার করে। কম্পেয়ার করে। গুড, থ্যাংক ইউ। এখানে একটা শব্দ রয়েছে ঠুল। ঠুল মানে কি? আমরা কিন্তু খুব দ্রুত যাব আজকে ক্লাসে, জাস্ট স্টার্টিংটা করছি। যারা 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 পারবেন যে প্রশ্নগুলো আমি আস্ক করব সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ ক্লাসটা হতে হবে ইন্টারঅ্যাক্টিভ। দ্যাট মিনস মিথস্ক্রিয়া যেন থাকে, সবারই অংশগ্রহণ থাকে, পার্টিসিপেটরি। বুঝতে পেরেছেন? যারা নতুন আজকে এসেছেন, প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি নট আ সিঙ্গেল ওয়ার্ড, যদি একটা ওয়ার্ডও কোথাও না বুঝেন অবশ্যই অবশ্যই আস্ক করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, টুল শব্দটি হচ্ছে যন্ত্রপাতি। তো এখানে কবিতা পড়ার ক্ষেত্রে যন্ত্রপাতিটা কি হতে পারে বলেন তো? এর আগে যদিও আলোচনা হয়নি এই বিষয়টি, এখানে একটা পাওয়ারফুল টুলস বলেছে। পাওয়ারফুল শব্দটি অর্থ শক্তিশালী, টুলস হচ্ছে যন্ত্রপাতি। বাট কবিতার ক্ষেত্রে যন্ত্রপাতিগুলো কিরকম? লিটারেরি টার্ম, সাহিত্যের যে নির্দিষ্ট কিছু টার্ম রয়েছে বা শব্দ রয়েছে সেই জিনিসগুলোকেই বলা হচ্ছে এখানে। টুল শব্দটি হচ্ছে আমাদের সরাসরি যন্ত্রপাতি বা ডিভাইস নয়। যেমন আমরা ক্লাস করছি এই মুহূর্তে অনলাইনে, তা আমরা কিছু টুলস ব্যবহার করছি। এই টুলসগুলো কি? গুগল মিট হচ্ছে একটা টুলস। বুঝতে পেরেছেন? তারপরে আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন বা কম্পিউটার ব্যবহার করছেন সেটি হচ্ছে একটি টুলস। এই ধরনের একটা কবিতাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কিছু টুলস রয়েছে। তার মধ্যে অন্যতম একটি টুলস হচ্ছে, এইটা আলোচনা করার আগে আপনাদের একটু খালি শেয়ার করে নেই, ইমেজ শব্দটি। ইমেজ, যাকে আমরা ইমেজারি বলি, সবাই ইমেজ বলে। এই যে শব্দটি লিখেছি আমি, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? একটা হানা বলতে হবে যারা নতুন যুক্ত হয়েছেন। এই শব্দটা হচ্ছে ইমেজারি সবাই উচ্চারণ করে, বাট আমরা যখন লিটারেচার পড়ি তখন এটাকে হচ্ছে ইমিজারি। মি, এম এ মা না হয়ে মে না হয়ে মি, ইমিজারি। ইমিজারি হচ্ছে ইমেজ। আপনারা যেটাকে এখন ইমেজ মানে কি বুঝেন? ওকে, জুই, অরণ্য এবং রায়ান, আপনারা কিন্তু একেবারেই কথা বলছেন না। ইমেজ মানে আমরা জানি প্রত্যেক দিন যে আমরা ছবি তুলি, ফটো তুলি মোবাইল দিয়ে, সেটারই আরেকটা সিনোনিম হচ্ছে ইমেজ। এখন কবিতার ইমেজটা কি? আমরা যখন কোনো এক সময় একটা কবিতা পড়ি বা হচ্ছে কোনো একটা লেখা পড়ি বা যে কোনো কিছুই পড়ি, সেটা আমাদের মনের মধ্যে একটা ছবি ফুটে ওঠে। এই যে ছবি ফুটে ওঠাটা, সেটাই হচ্ছে ইমেজারি। এই ইমেজারির প্রকাশ করার ক্ষেত্রে রাইটারের সব শক্তিশালী দুইটা টুলস রয়েছে। প্রত্যেকটা রাইটারের, পৃথিবীতে যত রাইটার আছে, দুইটা শক্তিশালী টুলস ব্যবহার করে। একটা হচ্ছে সিমিলি, যেটা আপনারা প্রথম প্যারায় পেয়েছিলেন, দ্যাট মিনস প্রথম এক্সপেরিয়েন্সে মেবি। আরেকটা হচ্ছে আজকের এই মেটাফোর। ক্লিয়ার হয়েছেন? এতটুকু আলোচনায় ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলেন। জি স্যার। ওকে, থ্যাংক হ্যাঁ ইউ। স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের বইতে কিন্তু এটা নেই যে হচ্ছে মেটাফোর কোথা থেকে আসলো, সিমিলি কোথা থেকে আসলো, বাট আমি যেটা অ্যাড করলাম এটা হচ্ছে অ্যাডিশন। এটা আমার পঠিত অংশ থেকে, আমি আমার লাইফে যে পড়েছিলাম সেখান থেকে এটা আপনাদের অ্যাড করে দিলাম। ইমেজারি এর দুটো শক্তিশালী টুলস বা যন্ত্র হচ্ছে সিমিলি এবং মেটাফোর। সিমিলি গুলো কি করে? তুলনা করে। মেটাফোর গুলোও তুলনা করে। ঠিক আছে? ইউ আর লাইক আ রোজ, তুমি একটা গোলাপের মতো দেখতে। এই যে তুলনা করা হচ্ছে, আমরা যে ব্যবহার করলাম ইউ আর লাইক আ রোজ, এটা কি? কে বলতে পারবেন, সিমিলি নাকি মেটাফোর? সিমিলি। এটা সিমিলি। ওকে, তাহলে হ্যাঁ, ইয়েস, এটা সিমিলি। কারণটি হচ্ছে যে এখানে একটি টুলস ব্যবহার করা হয়েছে, ওইটারই আরেকটি টুলস, সেটি হচ্ছে লাইক। এই লাইক শব্দটা দেখেই আপনি কিন্তু বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটু সিমিলের আলোচনাটা এখানে নিয়ে আসবো, কারণ দুটোই মানে, একটা পয়সা যদি আমরা হাতে নেই, পয়সার এপিঠ আর ওপিঠ তো থাকবেই, তাই না? একটা কয়েন যদি আমরা হাতে নেই, তাহলে এই মেটাফোর আলোচনা করার আগে যদি আমি সিমিলিটা আলোচনা করে নেই, তাহলে মেটাফোর পড়াতে বা বোঝাতে আমার সময় লাগবে অনলি 2 মিনিটস। বুঝতে পারছেন? সিমিলি কি কি দিয়ে হয়? লাইক হয়,
স্যার এটা কি কবিতার উপমার মতো? জি জি, আবার স্যার ইসমাইল। স্যার স্যার সিমিলি যখন কোনো লাইন লিখবো হ্যাঁ, তখন কোন লাইনে অ্যাজ আর কোন লাইনে লাইক লিখবো? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা নিচ্ছি। আমরা তো কবিতা লিখছি না। আমরা কি কবিতা লিখছি? আমরা কবিতাটা দেওয়া থাকবে, সেই কবিতাটার ব্যাখ্যা করছি। আচ্ছা, আপনার প্রশ্ন অনুযায়ী আপনার উত্তরটা দেই এখন। আমরা যদি কখনো কবিতা লিখি, আমরা যদি বাংলাতেও কবিতা লিখি, যেমন ধরেন জীবনানন্দ দাশ, তার একটা জগৎ বিখ্যাত কবিতা আছে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। তার চুলটাকে কতগুলো শব্দের সাথে বর্ণনা করেছেন, তুলনা করেছেন, বুঝতে পারছেন? এইরকম যদি আপনি কখনো কবিতা লিখেন, ইংরেজি হোক বাংলা হোক, যখন আপনার কাছে মনে হবে যে আমি একটা কোনো কিছুর সাথে তুলনা করব, মনে রাখেন যে পৃথিবীতে কোনো কিছুর সাথে তুলনা না করে কোনো বাক্যই বলা যায় না। মাঝে মধ্যে আপনারা বোকা দেয় না, আপনার আম্মুরা বাবারা বোকা দেয় না, এই যে তুই একটা গাধা, গাধার মতো, ওর মতো গাধা, অমুকের মতো গাধা, এই যে কম্পেয়ার করে, এই যে তুলনাটা করে, এটাই সিমিলি। বুঝতে পারছেন? উত্তর পেয়েছেন তাসিন? কোথায় আমরা ব্যবহার করব এটা? ওকে, ইসমাইলের একটা প্রশ্ন ছিল, তখন বুঝতে পারেননি প্রশ্নটা, একটু বলেন তো ইসমাইল। ইসমাইল কি শুনতে পাচ্ছেন? তখন কি যেন বললেন তাসিনের প্রশ্নটার আগে? আচ্ছা, আপনি যদি অডিবল কখনো হন, আচ্ছা, আমরা যে বলি না যে আমার কথা কি শোনা যাচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন, এটার ইংরেজিটা কেউ বলতে পারবেন? আমরা কি বলি? নাকি কখনো ব্যবহার করেননি? এম আই অডিবল, এই ফ্রেজটা ব্যবহার করবেন, ঠিক আছে? এম আই অডিবল। আমি কোথায় ফাঁকা জায়গা তো পাচ্ছি না। এম আই, এম আই অডিবল, আমাকে কি শোনা যাচ্ছে বা আমাকে কি শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে তার ইংরেজি, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এখানে ইসমাইল অডিবল না। এতক্ষণ যে আলোচনা করছি, কারো কোনো প্রশ্ন আছে? বলেন। স্যার এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ইসমাইল বলেন, আপনার প্রশ্নটা বলেন। স্যার আমি জিজ্ঞেস করছিলাম এই মেটাফোর কি কবিতার উপমার মতো? হ্যাঁ, উপমা। কবিতার তো উপমা হয় না, কবিতার ভিতরে যে লাইনগুলো থাকে সেটা একে অপরের সাথে তুলনা করে। তুলনা শব্দটির সমার্থক বাংলা শব্দ হচ্ছে উপমা। আবার রূপক শব্দটাও কাছাকাছি আসে, কিন্তু একেবারেই সমান সমান নয়। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা এখন মেটাফোর পড়বো। মেবি 5 থেকে 10 মিনিটস লাগবে আমাদের। আমরা যদি সিমিলি বুঝে গেছি, এখন একই কাজটাই করবে সিমিলিতে, যে কাজটি করা হচ্ছে সিমিলিতে কাজ করা হচ্ছে কি, অপরের সাথে তুলনা করা হচ্ছে। ইউজ করছে টুলস হিসাবে এস অবলিক লাইক অবলিক এস ডট ডট এস, এই তিনটা। বাট মেটাফোরে গিয়ে এস লাইক এস ডট ডট লাইক কোনোটাই ব্যবহার করবেন না, কিন্তু তুলনা করবে। বুঝতে পারছেন? এই হ্যাঁ, স্যার। এই মুহূর্তে যে কথাটা জি স্যার। সিমিলিতে যেই যে শব্দগুলো ব্যবহার করে তুলনা করা হয়, ওই শব্দগুলো ব্যবহার করা হবে না মেটাফোরে, কিন্তু তুলনা করা হবে। কাজে কি? বুঝতে পারছেন? চলেন আমরা এখন মূল টেক্সটটা পড়বো। ইটস আ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা ভাষার জন্য একটা খুব শক্তিশালী, কি বলবো, অস্ত্র বলি, অস্ত্র, টুলস, অস্ত্র বা যন্ত্রপাতি হতে পারে। বাট টুলস শব্দটা বাংলায় আমার কাছে মানে সহজ মনে হচ্ছে না, যে টুলসটাই সবচেয়ে বেশি মানানসই। যেমন গুড মানে ভালো, এখানে গুডটা বলতেই ভালো ফ্লেভারটা পাওয়া যায়, বাট ভালো শব্দটা বলতে অত মজাটা পাওয়া যায় না। ইটস আ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা ভাষার জন্য একটা খুবই শক্তিশালী অস্ত্র, অ্যান্ড ক্যান হেল্প লার্নার্স বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়া। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এবং এটা ক্যান হেল্প, সহযোগিতা করছে লার্নার্স, শিক্ষার্থীদের, অথবা রিডার্স, যে পাঠক, তাকে, অথবা এনি কাইন্ড অফ অডিয়েন্স, দর্শক। আমি যদি একটা নাটক দেখতে চাই, আমি যদি একটা কবিতা শুনি অডিও, তখন তো আমি হচ্ছে কি অডিয়েন্স হচ্ছে। তারও ক্ষেত্রে হতে পারে, যে কারো ক্ষেত্রে হতে পারে, বেটার আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো বুঝায়, বুঝতে পারে সে কমপ্লেক্স আইডিয়া। এখানে একটা কিওয়ার্ড আছে, কমপ্লেক্স মানে জটিল আইডিয়া, যে ধারণাগুলো মানে জটিল বিষয়গুলো মেটাফোরে ব্যবহার করা হয়, আর সিমিলিতে ব্যবহার করা হয় আইডিয়া বাট নট কমপ্লেক্স, বাট নট কমপ্লেক্স, মানে খুব জটিল জিনিসগুলো না, খুব সহজ। ওই যে বললাম না, ইউ আর লাইক আ রোজ, তুমি একটা গোলাপের মতো। ইউর হেয়ার ইজ লাইক আ ব্ল্যাক, তোমার চুল কালো।
বা কালোর মতো কালো। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা কি করছি? সিমিলি বলছি, সিম্পল বিষয়গুলো। আর যেটা একটু জটিল সেগুলো হচ্ছে কমপ্লেক্স আইডিয়া হিসেবে ম্যাটাফোর ধরছি। অ্যান্ড এক্সপ্রেস, এবং সেটা প্রকাশ করে। কারো যদি ওয়ার্ডের প্রবলেম থাকে, আমি যে ওয়ার্ডগুলোর মিনিং বলছি তখন একটু কাইন্ডলি লিখে নেবেন তাৎক্ষণিকভাবে। এক্সপ্রেস, প্রকাশ করে দ্যামসেলফ মোর ক্রিয়েটিভলি। এবং তাহলে দেখেন প্রথম লাইনটা যদি আমরা বুঝি, আমাদের পুরো পাঠের মূল অংশটা হয়ে গেল। এবং এরপরে যে এক্সাম্পল বা আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো অলরেডি আমরা করে ফেলেছি। তাহলে প্রথম লাইনটাতে যে জিনিসটি বলেছে ক্রিয়েটিভলি, ক্রিয়েটিভ শব্দটির অর্থ কি কে বলতে পারবেন? ক্রিয়েটিভ শব্দটির অর্থ? স্যার সৃজনশীল। গুড, রায়ান বলছে তাই না? সৃজনশীল। তাহলে ক্রিয়েটিভ সৃজনশীলতার সহিত। এখন আবার এই লাইনটির আমি পুরো মিনিংটা করে দিচ্ছি আপনাদের। এটা খুব ভালো এবং শক্তিশালী একটা ভাষার যন্ত্র, যেটা সহযোগিতা করে একজন শিক্ষার্থীকে বা একজন পাঠককে বা একজন দর্শককে বা একজন অডিয়েন্সকে একটা জটিল বিষয়কে বুঝতে এবং প্রকাশ করতে। কে প্রকাশ করছে? প্রকাশ করার কাজটা কি আমি প্রকাশ করছি না রাইটার প্রকাশ করছে? এই লাইনটা এক্সপ্রেস, রাইটার। ইয়েস, রাইটার প্রকাশ করছে themselves more creatively, খুব সৃজনশীলতার সহিত। এতটুকু ক্লিয়ার? ওকে, Yes, sir. আওয়ার নেক্সট লাইন, আ মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ। আচ্ছা, এই যারা ইংরেজিতে কখনো অনার্স পড়বেন, লিটারেরি টার্ম, এই শব্দটা সারা জীবন লাগবে আপনাদের যদি কেউ কোনোদিন পড়েন। ফিগার অফ স্পিচ মানে স্পিচের, স্পিচ মানে কি? বক্তব্য। বক্তব্য মানে কি? কোনো কথা। তাই আমি যেভাবে কথাগুলো বলছি, একজন কবি কি এইভাবে কথা বলবে? না, তার ভাষাটা অন্যরকম হবে। যিনি হচ্ছেন এই এই কথাগুলোই যিনি ওয়াচ করবেন, দ্যাট মিনস বক্তা, ইসলামী বক্তা যিনি, উনি উনার টিউনে বলবেন, উনার সুরে বলবেন, বাট ভাষা একই, শব্দ একই। এটাকে বলা হচ্ছে ফিগার অফ স্পিচ। স্পিচের যে ধরন, ইউজ টু ডেসক্রাইব সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস। এইখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে পুরো জায়গাটাতে, মেটাফোর হলো এক ধরনের বাক্যালঙ্কার। অলঙ্কার আমরা পড়ি না? আপনাদের প্রত্যেকের আম্মুর কি অলঙ্কার আছে না? গহনা রয়েছে। তাহলে এগুলো আমরা কেন পড়ি? আপনারা বিভিন্ন অনুষ্ঠানে গেলে একটু মেকআপ করেন, একটু ভালো প্যান্ট শার্ট পরেন ছেলেরা, এটা কেন করেন? একটি বাড়তি সৌন্দর্য ফুটে তোলার জন্য, তাই নয় কি? বা একটু স্মার্ট লাগার জন্য? কি আমাকে ক্লিয়ার করেন, তাই কি না? হ্যাঁ স্যার। গুড। এই জন্য হ্যাঁ। ফিগার অফ স্পিচ, মেটাফোর, সিমিলি, লিটারেরি টার্ম, এই বিষয়গুলো কবিতাতে ব্যবহার করা হয় কবিতাটাকে আরো বেশি সুন্দর করার জন্য। ক্লিয়ার? রিয়েল এক্সাম্পলের সাথে এই এক্সাম্পলটা মিলছে। এটাকে বলা হচ্ছে হ্যাঁ, স্যার। বাক্যালঙ্কার। এবং কোনো কিছুকে অন্য কোনো কিছুর সাথে তুলনা বা বর্ণনা করতে ব্যবহৃত হয়। ইউর ওয়ার্ক ইজ লাইক আ থিফ। তোমার কাজটা, মানে এমন একটা কাজ করেছেন, সে বলছে ইউর ওয়ার্ক ইজ লাইক আ থিফ, একদম চোরের মতো তোমার কাজটা। আমরা এই ধরনের বাক্য কিন্তু প্রায় ব্যবহার করি, বাট আমরা কিন্তু জানি না যে আমরা কত সুন্দর কাব্যিক কথা বলছি, মানে কবিতার আদলে কথা বলছি। আমরা জানি না আমরা প্রত্যেকটা মানুষের, পৃথিবীতে যত মানুষ আছে সবাই একজন ইন্টেলিজেন্ট জিনিয়াস। আপনারা যারা আছেন প্রত্যেকেই ইন্টেলিজেন্ট জিনিয়াস। একইভাবে বলছে, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে লাইক, অ্যাজ, অর, এস ডট ডট এস, এগুলো ব্যবহার করা হয় সিমিলিতে। আনলাইক সিমিলিস, সিমিলির মতন নয়। সিমিলিতে যেটা ব্যবহার করা হয় ওইটা ছাড়াই, টু কম্পেয়ার আ কম্প্যারিজন, মেটাফোর স্টেট দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার, ওইটা ছাড়াই বা ওই লাইক, এস, এস ডট ডট এস, এগুলো ছাড়াই মেটাফোরে তুলনা করা হয়। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, ফাইন। বাকি এটা আমি শুনতে পাচ্ছি। জুই কোথায় গেল? আছে কি না? অরণ্য শুনতে পাচ্ছেন? জি স্যার। এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি স্যার। তাহলে আমরা মেটাফোরের এই প্রথম পার্টটা শেষ করলাম। এখন আমরা শুধু এক্সাম্পল শিখবো। সো ইজি। ঠিক এখানে যেরকম এক্সাম্পল গুলো আছে দেখবেন, এই লাইনগুলোই আপনি কবিতাতে পেয়ে যাচ্ছেন, আপনার পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাচ্ছেন। এরকম লাইনও হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই ফর এক্সাম্পল এই ওয়ার্ডটা কি কে বলতে পারবেন? কোয়েসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস। ফর এক্সাম্পল, ইউজ অফ পারপাস, এর উদ্দেশ্যটা কি, কি কারণে ব্যবহার করা হয়? রাফা বলেন, তাসিন বলতে পারেন। উদাহরণ দেওয়ার সময়। উদাহরণ ইংরেজিতে বলা যায় না একটু? টু গিভ এক্সাম্পল।
এইটুকুই আপনি লিখতে পারলেও হবে। আচ্ছা আসেন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ লাইফ ইজ আ জার্নি, অনেক সুন্দর একটা বাক্য নিয়েছে যে জীবনটা হচ্ছে কি জার্নি, মানে আমরা কি জানি ভ্রমণ করা। ভ্রমণ। হ্যাঁ, ভ্রমণ করা। এখানে বলছে জীবন একটা পরিভ্রমণ বা ভ্রমণ। তাহলে এখানে কোনো লাইক ব্যবহার করেছে, অ্যাজ ব্যবহার করেছে, কোনো কিছু ব্যবহার করেনি, বাট জীবনটাকে কি ভ্রমণের সাথে, ট্রাভেলিং এর সাথে কি করেছে, বর্ণনা করেছে। একটু জটিল মনে হলো না বিষয়টা? ওইটার মতো সহজ না। ইউ আর লাইক আ রোজ, এটার মতো কি সহজ এটা? এই কথাটা কি একটু ভারী না? একটু গভীরে আছে কিনা মিনিংটা? জি স্যার। এই জন্য বলেছে কমপ্লেক্স আইডিয়াটা এখানে হবে। আচ্ছা, এই বাক্যটা কিভাবে হচ্ছে জীবনটা একটা জার্নি, এটা একটু খালি আমি আপনাদের বুঝাই দিই, পরের গুলো এত গভীরে আলোচনা করব না আমরা। যেমন ধরেন আমরা জন্মগ্রহণ করেছি, আমরা গড়ে হয়তো 70 বছর বাঁচবো, গড়ে বা 60 বছর বাঁচবো। বলছে এই যে বেঁচে থাকাটা, তারপরও তো মানুষ জন্মগ্রহণ করবে, এর মধ্যেও মানুষ জন্মগ্রহণ করবে, যুগের পর যুগ মানুষ আসছে। এর আগে আমরা 2000 বছর ফেলে এসেছি, তার আগেও হচ্ছে সাল গণনা শুরু করার আগেও 500-700 বছর ছিল। এই যে এটা ধারণা করা হয়, তাহলে এই যে মানুষগুলো আসছে গেছে, তার একটা নির্দিষ্ট সময়ের জন্য সে আসছে আর গেছে, তাই না? একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই জন্য বলছে যে জীবনটা একটা জার্নির মতো। আমি সাজেক ভ্যালিতে গেলাম, কক্সবাজার গেলাম, ঘুরে আসলাম, কয় ঘন্টা, 20 ঘন্টা বা 30 ঘন্টার একটা জার্নি। এইরকম একটা জার্নির মতো আমরা এই পৃথিবীতে আসছি, আবার এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। দেখছেন লাইনটা কিভাবে ভাবাচ্ছে আপনাকে? এইরকম করে কবিতাতে গিয়ে লাইনটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, কোন কবিতাটার কোন জায়গাটাতে আপনার মেটাফোর আছে। বুঝতে পারছেন? মনে করেন আমরা একটা কবিতা পড়তেছিলাম, ওই কবিতার এইটা একটা লাইন ছিল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আমি একটু আপনাদের প্রশ্নটা দেখিয়ে নিয়ে আসবো, এই কারণে বোঝার জন্য যে কিভাবে ইয়া হয়। এই যে দেখেন, এখানে একটা কবিতা দেওয়া আছে, এটা কম্পেয়ার পারসন অবলিক থিংস, লাইন অফ দা। তাহলে এই জায়গায় আমাকে কি করতে হবে? লাইনটা লিখতে হবে। কোন লাইনটা? এই যে এখনই শিখলাম যে লাইনটা, এই যে এই লাইনটা, লাইফ ইজ আ জার্নি। তাহলে আমি কি করব? এখানে লিখবো লাইফ ইজ আ জার্নি। লিখেছেন? পরীক্ষায় কিন্তু 5টা লাইন আসবে, নিশ্চিত থাকেন। তারপর কম্পেয়ার পারসন টু থিংস, কার সাথে তুলনা করা হয়েছে? লাইফের সাথে তুলনা করা হয়েছে, জার্নির। মেটাফোর টু কম্পেয়ার, মেটাফোরটা কার সাথে তুলনা করা হয়েছে? ওই যে লাইফ অ্যান্ড জার্নি। এই দুটার মধ্যে কিভাবে অ্যান্সার লিখতে হবে আমরা দেখবো, একটা নমুনা কপি। এরপরে আসেন রিজন টু ইউজ দ্য মেটাফোর। এই মেটাফোরটা ব্যবহার করার পিছনে কারণ কি? এই মেটাফোরটা ইউজ করার পিছনের কারণটি হচ্ছে আমাদের এইটি, ইট ইজ আ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু জার্নি। তাহলে দেখেন আপনি কি উত্তর পেয়ে যাচ্ছেন? উত্তর কি পাইছেন? যে হচ্ছে কম্পেয়ার করা হয়েছে লাইফ টু জার্নি। তাহলে এই অংশটা আমরা কোথায় লিখবো? দ্বিতীয় বক্সে লিখবো, তাই না? ইন মেটাফোর উই কম্পেয়ার, হ্যাঁ, ইন মেটাফোর উই কম্পেয়ার দ্য টু থিংস দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন। এই মেটাফোরটা দুটো জিনিসকে তুলনা করেছে। কয়টা জিনিসকে তুলনা করেছে? দুটো জিনিসকে দুইটা। তুলনা করেছে, যাদের পরস্পরের মধ্যে কোনো কিছুর সাধারণ বিষয় নয়। জীবন কোথায় আর জার্নি কোথায়, এই দুটো বিষয় স্বাভাবিক নয়। এই জিনিসটা বলছে দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন, এই দুটো জিনিসই কিন্তু সাধারণ বা এক নয়। তাহলে আমরা দ্বিতীয় বক্সের অ্যান্সার পেয়েছি কম্পেয়ার লাইফ টু আ জার্নি। এরপরে আসেন দেখেন, ইন আদার ওয়ার্ডস, দ্যাট মিনস অন্যভাবে বলা যায় বা অন্য কথায় আমরা বলতে পারি, দ্য মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট আ মোর ভিভিড অ্যান্ড মিনিংফুল ইমেজ। কি বলছে? মিনিংফুল ইমেজ। ইমেজ মানে কি? ছবি, চিত্র, প্রচ্ছদ, আপনার মনের মধ্যে যে ধারণা প্রভাব ফেলছে সেটা। তাহলে মেটাফোর কি করছে? দ্য মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট আ মোর ভিভিড। ভিভিড মানে কি? কেউ বলতে পারবেন? খুবই প্রাণবন্ত, জল জল করে যে বিষয়টি, মানে খুব চোখে পড়ে, যেমন রেড কালার যদি আপনি পড়েন, বা রাত্রে যদি ব্ল্যাক বা ব্লু পড়েন, সেগুলো কি চোখে বেশি পড়ে। এই জিনিসটাই বলছে যে এই মেটাফোরটা খুব ঝকঝক করে তোলে, একটা ভালো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ফরম্যাট। এটা আপনারা ভালো বুঝবেন, এখন এইচডি পিকচার দেয় আর কি। আপনি যখন কবিতা পড়বেন আপনার মনের মধ্যে খুবই একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা দিবে যদি মেটাফোর
ব্যবহার করা হয়। ওকে, অ্যান্ড vivid and meaningful image in the reader's mind by comparing two things that are not usually associated with each other, যেটা মূলত একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে এখানে যে বিষয়টি পুরোটাই বলছে যে অন্য কথায় দুটি বস্তু যা সাধারণত একে অপরের সাথে সংশ্লিষ্ট নয় বা কানেক্টেড নয়, এই যে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার, নট, যেটা কানেক্টেড নয়, তাদের তুলনার মাধ্যমে ম্যাটাফোর পাঠকের মননে একটি বৈচিত্র্যময় এবং অর্থবহ মিনিংফুল ইমেজ, অর্থবহ চিত্র তৈরি করে। বুঝতে পারছেন? এই আলোচনাগুলো কি হয়েছে আমার? হ্যাঁ স্যার। এই আলোচনাগুলো আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম ওটার সাথে মিলছে না এখন? আচ্ছা, জি স্যার। দিস কম্প্যারিজন ক্যান হেল্প ইউ, এই তুলনাটা তোমাকে সহযোগিতা করবে টু কনভে কমপ্লেক্স আইডিয়াস ইন আ সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ে। এইটা আপনাকে খুব সহজ করে তুলবে। কিভাবে বলছে দেখেন, কমপ্লেক্স আইডিয়া, একটা জটিল বিষয়কে ইন আ সিম্পল ইন্টারেস্টিং ওয়ে, এটা খুব সহজ করে তুলবে জটিল বিষয়গুলোকে এবং মজার করে তুলবে আপনার কাছে। বুঝতে পারছেন? যেটা বলছে যে এই উপমা বা তুলনা জটিল ধারণা গুলোকে সহজ এবং আকর্ষণীয় উপায়ে আপনার সামনে উপস্থাপন করে থাকে। এরপরে আসেন, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, এতটুকু ক্লিয়ার হলে আমরা আরেকটু সামনের দিকে যাব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কার কার মাথার ভিতর দিয়ে গেছে আর কার কার মাথার উপর দিয়ে গেছে একটু আমার সাথে শেয়ার করেন। যার মাথার ভিতর দিয়ে গেছে সে বলে স্যার মাথার ভিতর দিয়ে গেছে। গুড। এইভাবে রেসপন্স করেন সবাই, আর সবাই একটা করে বাক্য বলেন, আমার মাথার ভিতর দিয়ে গেছে, আমার মাথার উপর দিয়ে গেছে, এটা বলেন। স্যার বুঝতে পারছি। গুড, থ্যাংক ইউ। তাসমি কই? তাসমি? বুঝতে পারছি ছাত্র। ওকে, গুড। আচ্ছা, এখন আমি আপনাদের বলি, মোটামুটি সবাই বুঝতে পারছেন তো? জুই, অরণ্য? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আমি একটু রিফ্রেশ হলাম আর কি। আচ্ছা, এখন আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। 5 বছর অনার্স মাস্টার্স করে ওই মেটাফর বুঝি নাই কোনোদিনও বুঝি নাই মেটাফর কি, সিমিলি কি। তারপরে যখন এই কর্মজীবনে আসছি, আপনাদেরকে পড়াতে শুরু করেছি, বা তার আগেও ইন্টারের স্টুডেন্টদের পড়াইছি যখন 15-16 সালের দিকে, তখন আমি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই টপিকগুলো কত সহজে আমার শিক্ষার্থীদের সাথে শেয়ার করা যায়। ওকে, let's get started our next para. For example, the classroom was a zoo. zoo মানে কি? চিড়িয়াখানা। শ্রেণীকক্ষটা একটা চিড়িয়াখানা। আচ্ছা, এই যে আপনাকে বললো শ্রেণীকক্ষটা চিড়িয়াখানা, আপনি কি বুঝলেন এখান থেকে? শ্রেণীকক্ষটা কেমন, তার সম্পর্কে একটা ছবি আপনার মনের মধ্যে উঠলো না? আসছে কি? জি স্যার। হ্যাঁ, কেমন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বলেন তো, যে কেমন হতে পারে শ্রেণীকক্ষটা? ক্লাসরুমটা খুব নয়েজি, এলোমেলো, বা হতে পারে যে জু মানে কি, জুতে কি থাকে, পচা দুর্গন্ধ যা খাবারগুলো দেওয়া হয় চিড়িয়াখানায়, ঠিক আছে, বাঘ সিংহকে যে দেওয়া হয় সেগুলো নোংরা থাকে, গন্ধ থাকে, বা ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এরকম। যে এখন তো আপনি একটা জিনিস খেয়াল করেন, জাস্ট জু শব্দটা বলা মাত্রই আপনার মনের মধ্যে একটা সুন্দর ইমেজ ক্রিয়েট হয়ে গেছে না? ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ফরম্যাট। জি স্যার। এইটাই বলতেছে যে আপনাদের মেটাফোরের উপকারিতা। বুঝতে পারছেন? ওকে, ইটস আ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স আ ক্লাসরুম টু আ জু। এখানে তুলনা করা হয়েছে একটা ক্লাসরুমকে কিসের সাথে? চিড়িয়াখানার সাথে। হ্যাঁ, রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্যাট, এখানে পাঠক বুঝতে পেরেছে যে দ্য ক্লাসরুম ওয়াজ কোয়েটিক অ্যান্ড নয়েজি। এই যে কে যেন বলছিল যে নয়েজ আছে, ঠিক আছে, এই যে নয়েজি। দেখেন, আমরা কিন্তু আরো চিন্তা করেছিলাম কোয়েটিক। কোয়েটিক শব্দটির অর্থ কি? এনিওয়ান ক্যান সে? বিশৃঙ্খলা। হ্যাঁ, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। আর নয়েজি, ক্রাউডেড, মানে খুব ইয়া হয় আর কি, সাউন্ড হয় এরকম। ওকে, আমরা বুঝে গেছি আমার মনে হয়। আমরা এরপরে যাই। আচ্ছা, একটু মিউট করে রাখবেন, কথা বলা শেষ করলে মিউট করে রাখবেন। এরপরে আসেন, হি হ্যাজ আ হার্ট অফ স্টোন। বাবা, সুন্দর একটি বাক্য বলেছে। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা সিচুয়েশন আসে যখন প্রত্যেকটা মানুষের হৃদয়গুলি পাথর হয়ে যায়। বুঝতে পারছেন? তখন আর কোনো কিছুই কাজ করে না। এখানে বলছে যে তার হৃদয় পাথরের। আসলে কি পাথর দিয়ে ভিতরে কি হৃদয়টা খুললে কি আমরা পাথর পাবো? বলেন তো, হৃদয় কি দেখা যায়? মন কি দেখা যায়? না। না, কিন্তু বলছে যে তার হৃদয়টা পাথরের।
তার মানে কি বোঝাতে চেয়েছে এখানে? কোনো ফিলিংস নাই। কোনো ফিলিংস নাই না? গুড। বা সে হচ্ছে পাথর হয়ে গেছে, শোকে কাতর হয়ে গেছে, সে কথা বলতে পারছে না, এই যে বিষয়গুলো এখন আবার কে যুক্ত হয়? আচ্ছা, যেটা বলছিলাম যে তার হৃদয়টা পাথরের। মানুষ যখন শোকে কাতর হয়ে যায়, আত্মীয় স্বজন মারা যায়, সে কিন্তু কাঁদতে পারে না একটা সময় গিয়ে। আর কাঁদতে কাঁদতে আর কতটুকু কাঁদবে, তখনই কিন্তু আমরা বলি যে সে পাথর হয়ে গেছে। বা মানুষ কষ্ট পেতে পেতে আর কতই সে কষ্ট পাবে, জীবনে সহ্য করবে, সে পাথর হয়ে গেছে। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির যে তফাজ্জল, যাকে মেরে ফেলা হলো, তার আত্মীয় স্বজন সে সবাই মারা গেছে এর আগে। সে পরিবারের একাই ছিল একজন ব্যক্তি, এবং মানসিক ভারসাম্যহীন, সেও মারা গেল। এই সিচুয়েশন গুলো কিন্তু আমাদের পাথর করে তোলে, বুঝতে পারছেন? ওকে, দিস মেটাফর কম্পেয়ার সামথিংস ইমোশনাল স্টেট টু অ্যান ইনঅ্যানিমেট জেক্ট। ঠিক আছে, এই যে ধরনের তুলনাগুলো, এই যে আমরা মেটাফরটা এখানে দেখছি, এই মেটাফরটি একজন মানুষের আবেগপূর্ণ অবস্থাকে তুলে ধরা হয়, যেটা জড়বস্তুর সাথে তুলনা করা হয়েছে। দেখেন, মানুষ কি জড়বস্তু? অফকোর্স নট, মানুষ তো জড়বস্তু নয়। কিন্তু মানুষের সাথে কিন্তু হৃদয়ের সাথে পাথরটাকে তুলনা করা হয়েছে। এই জন্য এখানে বলা হয়েছে যে এগুলোকে এইভাবে কিন্তু আপনাকে ব্যাখ্যাগুলো লিখতে হবে পরীক্ষায়। সো ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, আন্ডারস্ট্যান্ড? এটা খুবই সহজ কাজ নয়। কবিতার ক্ষেত্রে আপনাদের কত মার্কস আছে আমরা একটু দেখে নেই। কবিতাতে কত মার্কস আছে? কবিতাতে আছে 10, 5, 15। এখানে তো নেই। এই যে মার্কস ডিস্ট্রিবিউশন দেখি, 15 মার্কস আছে। আমি এটুকু নিশ্চিত করতে পারি, বাংলাদেশে এই সিস্টেমে যখন পরীক্ষা হবে 20% ছেলে মেয়ে A+ পাবে ইংরেজিতে, যদি রিয়েল লেখাপড়া হয়। রিয়েল অনেকে আছে হচ্ছে চোখ দেখে মুখ দেখে মার্কস দেয়, অনেক প্রতিষ্ঠান আছে এমনি এমনি দিয়ে দেয়, বুঝতে পারছেন? যেগুলো লোয়ার কোয়ালিটি। আমি বিশ্বাস করি আমার এখানে যারা আছে প্রত্যেকে একটা কম্পিটিটিভ স্কুলে পড়ে, এবং খুব হায়ার ক্লাসেস স্কুলে পড়ে, যেখানে প্রচুর কম্পিটিশন। দেখেন, এই জিনিসগুলো অনেক সূক্ষ্মভাবে আপনাদের শেখার চেষ্টা করতে হবে। মাত্র 20% স্টুডেন্ট রিয়েলি A+ পাবে সারা বাংলাদেশে এই কারিকুলামে, 80% পাবে না, নিশ্চিত থাকেন। এবং আপনাদের অগ্রিম আরেকটা নিউজ জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের আগামী বছরে যে টেক্সটটা থাকবে, সেই টেক্সটে আমরা এই জিনিসগুলো পাবো। কারণ যেহেতু 2-3 বছর পড়িয়ে নিয়েছে আপনাদের এই জিনিসগুলো, এগুলো ইনক্লুড করা হবে। এবং যে কেউ, আপনাদেরকেও যদি বলা হয় যে আমাদের সিলেবাসটা আপডেট করেন, যখনই আপডেট শব্দটা আসবে তখন এই জিনিসগুলো আসবে। আপনাদের মা বাবাদের জিজ্ঞেস করে দেখেন, ওনারা নোভেল পড়েছিলেন, উপন্যাস পড়েছিলেন, বা কবিতা পড়েছিলেন, ওই জিনিসগুলো আবার ফিরে আসবে, কিন্তু এখন ক্রিয়েটিভ ওয়েতে ফিরে আসবে। ওকে, আমরা চলে যাই আমাদের মেইন যে আলোচনা ছিল, সেই আলোচনায় চলে যাই। আচ্ছা, দিস মেটাফর কম্পেয়ার্স সামওয়ানস ইমোশন স্টেট টু অ্যান ইন্টিমেট অবজেক্ট। ঠিক আছে, একটা অবজেক্ট বা বস্তুর সাথে তুলনা করা হয়, জড় বস্তুর সাথে। ইন্টিমেট হচ্ছে ইন্টিমেই, আমি কি ভুল পড়ছি শব্দটা? ইনঅ্যানিমেট, সরি, শব্দটা আমি ইনঅ্যানিমেট। ইন্টিমেট হচ্ছে অন্তরঙ্গ। ইজ সাজেস্ট দ্যাট দে আর, আচ্ছা আপনারা এই যে শব্দটা যে আমি বারবার ভুল বললাম, একটু খেয়াল করলেন না? একটু বলে দিলেন না স্যারকে যে স্যার একটু মনে হয় ভুল হচ্ছে, একটু কনসাস থাকতে হবে। কারণ পড়তে পড়তে অনেক সময় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। সেক্ষেত্রে যদি ভুল পড়ি, আপনাদের দায়িত্ব হচ্ছে যে স্যার একটু দেখেন তো শব্দটা কি উচ্চারণটা হবে। এটা করবেন কিন্তু সবাই। অনেকে হয়তো সাহস পাচ্ছেন না বা ভয় পাচ্ছেন। নো, নো ফেয়ার। He suggests that they are unfeeling or cold-hearted. তার হৃদয়টা হয়তোবা একেবারে শান্ত হৃদয় স্বভাবের এবং আনফিলিং, কোনো ফিলিং নেই। এটাই প্রকাশ পেয়েছে যে হি ইজ আ হার্ট অফ স্টোন। দেখেন, আজকের পরের দিন থেকে আপনি যখন কথা বলবেন, বাংলা আর ইংরেজি যেখানেই বলেন না কেন, আপনি কিন্তু কম্পেয়ার করা শিখবেন। আপনি কিন্তু মেটাফর ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? She was a ray of sunshine on a cloudy day. খুবই সুন্দর একটি কথা বলছে। রে শব্দটির কি বাংলা অর্থ বলতে পারবেন? ওই যে সূর্য থেকে যে আলো বিকিরণ হয়, সেটাকে প্রকাশ পাচ্ছে যে মেঘাচ্ছন্ন দিনে সে ছিল সূর্যের এক টুকরো কিরণ। মেঘাচ্ছন্ন দিনে যেমন সূর্যের এক টুকরো কিরণ বা আলো পেলে আমরা কি একটু আবেগঘন হতে পারি বা একটু ভালো লাগে, এমন একটি মুহূর্তে সে এসেছে আপনার কাছে। আপনার কাছে মনে হচ্ছে ওই যে মেঘনা চাইতেই জল, ঠিক আছে, আপনি কোনো কিছু চাননি, তার আগেই
তো মেঘ আসার কথা, মেঘ না এসে সরাসরি বৃষ্টি পেয়ে গেছেন। এরকম একটি বিষয় যে অনাকাঙ্ক্ষিত বিষয়, আপনি চাননি, আপনি কখনো ভাবেননি যে সে আপনার এখানে আসবে, এই কথাটি বলছে এখানে, যে মেঘাচ্ছন্ন দিনে সে ছিল সূর্যের এক টুকরো আলো। দিস মেটাফর কম্পেয়ার সামওয়ানস পার্সোনালিটি টু অ্যান সানি ডে। এই যে মেটাফরটা ব্যবহার করা হয়েছে, এই মেটাফরটি কারো ব্যক্তিত্বকে রৌদ্র উজ্জ্বল দিনের সাথে তুলনা করেছে, ব্যক্তিত্বটাকে। ইট সাজেস্টস দ্যাট, এটা এই বিষয়টিকে ইঙ্গিত করে যে দে ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার্স। এটাই ইঙ্গিত করে যে মূলত সুখের জিনিসটি তুলে ধরা হয়েছে। Again, last one example of this today's lesson, that means metaphor. Life is a roller coaster. রোলার কোস্টার কেউ চেনে? আচ্ছা, আমরা আলোচনা করছি, তারা সহজ হয়ে যাবে। জীবন হচ্ছে একটা রোলার কোস্টার। রোলার কোস্টারে আসলে এরকম কোনো মিনিং নেই, আমরা ব্যাখ্যাটা দেখি তাহলে বুঝে যাব। দিস মেটাফর কম্পেয়ার্স লাইফ টু এ রোলার কোস্টার রাইড। এখন মনে হয় একটু চিনতে পারছেন, কার্টুন টার্টুন যারা দেখেন, এখানে এই মেটাফোরটিতে জীবনের রোলার কোস্টারে চড়ার সাথে তুলনা করেছেন। রোলার কোস্টার একটি মানে রাইড। ই সাজেস্টস দ্যাট ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউন, উত্থান এবং পতন, অ্যান্ড ক্যান বি বোথ এক্সাইটিং অ্যান্ড স্ক্যারি, এবং উত্থান পতন, এবং এটি উত্তেজনাপূর্ণ এবং ভীতিকর হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? আপস অ্যান্ড ডাউন। রোলার কোস্টারে যারা উঠেছেন, এখন আপনারা কাজ করতে পারেন সহজে, রোলার কোস্টার লিখে গুগলে সার্চ দিয়ে দিবেন, রোলার কোস্টার কি জিনিস, কেমন রাইডটা হতে পারে, সব জিনিসই পেয়ে যাবেন। যেহেতু আমার সময় কম, এই জন্য আমি রোলার কোস্টারের ছবি দেখাচ্ছি না আপনাদের, বা হচ্ছে সেটা সার্চ দিচ্ছি না। আপনারা একটু রোলার কোস্টার লিখে সার্চ দিয়ে দিবেন, কোনো কিছু অপূর্ণতা রাখবেন না জীবনের কাছে। জীবনে যা যা শিখার ইচ্ছা করে তাইতেই শিখবেন। যেমন আমার মোটো হচ্ছে লাইফের, আমার নিজস্ব বাক্য যেটা, সেটা হচ্ছে যে লার্ন উইথাউট লিমিটস, কোনো সীমানা ছাড়াই অসীম শিক্ষা গ্রহণ করতে হবে। অ্যান্ড নো দ্য সেলফ, নিজেকে জানো, এটা সক্রেটিসের কথা, নিজেকে জানতে হবে, জানার কোনো শেষ নেই। ওকে, মেটাফোর নিয়ে আমাদের আলোচনা কমপ্লিট। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে চলে যাব আমরা একটু এক্সারসাইজে। এক্সারসাইজ করার লাগবে না মেটাফোর নিয়ে? এই যে হ্যাঁ স্যার। আপনাদের জন্য একটা এক্সারসাইজ দিয়েছি, এটা আমি পিডিএফটা কিছুক্ষণের মধ্যেই আপনাকে দিয়ে দিব। এখান থেকে আপনি কি কি করবেন সেই কাজটা আমি শুধু বলে দিই আপনাকে। বলছে কোশ্চেন নাম্বার 3 থাকবে এটা, রিড দ্য এক্সার্পট ফ্রম দ্য পোয়েম দ্য রোড নট ট্যাকিং, ঠিক আছে, বাই রবার্ট ফ্রস্ট। ফ্রস্টের একটি কবিতা। অ্যান্সার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো, নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করতে হবে। তাহলে এরকম একটি কবিতা দেওয়া থাকবে আপনাদের, যেমন এটাই 6 দেওয়া আছে। কিভাবে জানেন? দেওয়া এখানে কয়টা স্টেঞ্জা আছে, এটা একটা স্টেঞ্জা, তারপরে 1 2 3 4 5 লাইনে একটা স্টেঞ্জা, 2টা 3টা 4টা স্টেঞ্জা। তো ওদের প্রশ্ন করেছে যে হাউ মেনি স্টেঞ্জা অফ দিস পোয়েম। ঠিক আছে, এটা ক্লাস 6 এর জন্য, বাট আপনাদের জন্য কিন্তু নয়। আপনাদের জন্য হচ্ছে লাইন লিখতে হবে, 5টা লাইন আছে, 5টা স্টেঞ্জাতে প্রতি স্টেঞ্জা সর্বনিম্ন একটা করে কম্পারিজম বা মেটাফোর পাবেন। তারপরে কিসের সাথে তুলনা করা হয়েছে সেটা লিখবেন, মেটাফোরটা কি এবং কি কারণে। এর আগে আপনাদের যে বোর্ড কোশ্চেনটি দেওয়া হয়েছে কিভাবে অ্যান্সার লিখতে হয় সেই স্যাম্পলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বোর্ড মানে হচ্ছে যেটা স্যাম্পল কোশ্চেন ইয়াতে দেওয়া হয়েছে, এই যে এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। দেখছেন, লাইন লিখে দিয়েছে, তারপরে কম্পেয়ার পারসন অবলিক থিংস, দ্য পোয়েটস স্পিরিট, কবির স্পিরিট মানে আধ্যাত্মিকতা হতে পারে, বা হচ্ছে যেই জিনিসটি এখানে বুঝিয়েছে ওনার কাজটি সেটি, লাইট, এই শব্দটির সাথে তুলনা করা হয়েছে, এবং কেন করা হয়েছে এই জন্য ব্যাখ্যা লিখেছে। বাট এইভাবে আপনাকেও ছকটা পূরণ করতে হবে, বুঝতে পেরেছেন? বা ট্রাই করবেন, একদিনে হয়তো হবে না, বা ট্রাই করবেন। এই হোমওয়ার্কটা আমরা আগামী দিন বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে রাইট এ সামারি অফ আ পোয়েম, একটা কবিতার মূল বিষয়বস্তু কি। আমরা আজকে যে আলোচনা করলাম, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে আজকে আপনাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল, সামারিটা কি, 2-1 কথায় বলেন তো, কে বলতে পারবেন আজকের ক্লাসের সামারিটা কি? এনিওয়ান ক্যান সে, ইংলিশ অর বাংলা? আমি বলতে পারি। হ্যাঁ, অফকোর্স। যে সিমিলিটা আছে, সিমিলিটা বেশি কম কমপ্লেক্স মেটাফোর আছে, এবং মেটাফোরটা বেশি কমপ্লেক্স।
তারপর স্যার ম্যাটাফোর গুলো ওভাবে উল্লেখ থাকে না, কিন্তু মানে এক্সাম্পল ভাবে অ্যাজ বা লাইক এর সাহায্যে বোঝানো হয় না, কিন্তু হচ্ছে আর ম্যাটাফোর যে দুইটা জিনিস সিমিলার হিসেবে আমাদের দেখানো হয়, সেই দুটো জিনিস সিমিলার মানে আসল জীবনে হয়তো সিমিলার না, কিন্তু এই দুটোকে আমরা সিমিলার হিসেবে দেখি। ইয়েস, এবং ম্যাটাফোর আমাদের একটা পাওয়ারফুল টুল ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমাদের ম্যাটাফোর গুলো আমাদের কবিতার একটা ক্লিয়ার ইমেজ তৈরি করতে সাহায্য করে। গুড। আপনার নাম কি? স্যার অরণ্য। অরণ্য, থ্যাংক ইউ, অসম্ভব সুন্দর বলেছেন। আচ্ছা, এটাই হচ্ছে সামারি। যে কোনো কবিতার যে কোনো গল্পের একটা মূল জিস্ট কথা থাকে। দেখো ও 6-7টা বাক্যে আজকের 1 ঘন্টার আলোচনায় কি কি হয়েছে সবগুলো কিন্তু এক্সপ্লেইন করলো। তাহলে এটি হচ্ছে আমাদের সামারি। এখন কবিতার সামারিটা ঠিক একই রকম হবে, কিন্তু একটা খালি ডিফারেন্ট রয়েছে, কবিদের চিন্তা ভাবনাগুলো অনেক একটু হাই, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা যখন 2-1টা কবিতা ভালো করে পড়বো, বুঝবো, তখন হচ্ছে এই জিনিসগুলো খুবই সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে দ্য রোড নট টেকেন এর উপরে আমরা আগামী দিন এই হোমওয়ার্কটা করব। আর ক্লাস শুরু হওয়ার আগেই যারা পিডিএফ করতে পারেন অ্যান্সারটা পিডিএফ করে পাঠাবেন, অথবা আপনি হচ্ছে ছবি তুলে পাঠাবেন যারা এখনো শিখেননি। ক্লাস তাহলে আমি এটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, 1 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণার দিকে যাব। আমাদের সময় আরো রয়েছে 2-1 মিনিট। আপনাদের কোনো অনুভূতি যদি শেয়ার করতে চান, ফিডব্যাক সেশন, প্লিজ নাও ফিডব্যাক সেশন বলেন। স্যার ক্লাস কবে কবে হয়? শনি, সোম, বুধ রাত 8টা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, একেবারে লিখে রাখবেন। আর কারো কোনো ফিডব্যাক সেশন আছে, কোনো কিছু বলার, ইত্যাদি ইত্যাদি? আজকের ক্লাস সম্পর্কে কারো কিছু ঘাটতি আছে বুঝতে, অথবা বুঝতে পারেননি এমন কিছু? না স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু বলে নেই আপনাদের সাথে, যারা বিশেষ করে আজকে নতুন যুক্ত হয়েছেন। জুই রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? গতদিনের ক্লাসটি করেননি, গতদিনের ক্লাসটি মনে করেন জীবনের একটা অংশ বাদ পড়ে গেছে। যদিও গতদিনের ক্লাসটি আমাদের ইউটিউব ফেসবুক লাইভে ছিল। জি, কিছু বলছেন? স্যার ওদিনের যে মানে পরীক্ষাটা নেওয়া হয়েছিল ওটা আমি প্রথমে দিয়েছিলাম, পরে ক্লাস দেখার পর আর যেগুলা বলা হয়েছে রোজগুলো আমি এবার লিখেও নিয়েছি। আচ্ছা, ফাইন, গুড গার্ল, অনেক ভালো করেছেন, ট্রাই করবেন। আছে। হ্যাঁ, জি জি, এখন ভালো শোনা যাচ্ছে, ইয়েস। জি স্যার, তো এটাই বলছিলাম যে ক্লাসটা আমি ওই সময় করতে পারিনি, তাই পরে করে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।